হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে আলোর চ্যাপ্টারটা আছে সেটার হচ্ছে লেন্সের পার্টটা, ঠিক আছে? তো দেখো, যেটা 26 নম্বরের প্রশ্ন আর কি, যে লেন্স কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দুটা গলীয় বা একটি গলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। এরপরে যেটা 27 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে লেন্সের মানে আলোককেন্দ্র কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে হচ্ছে আলোককেন্দ্র বলা হয়। এবার দেখো, যেটা 28 নম্বরের প্রশ্ন আছে যে পাতলা লেন্সের আলোককেন্দ্র কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পাতলা লেন্সের আলোককেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না। মানে আমরা তো জানি লেন্সের ছবি আমরা চিনি, ঠিক আছে? মোটামুটি করে আঁকায় দেখাচ্ছি। দেখো, এরকম যদি লেন্সটা হয়, মনে করো যে এটা প্রধান অক্ষ, এদিক দিয়ে আলোটা গেলে সোজা বেরিয়ে যাবে, কোনো চ্যুতি হবে না, মানে বাঁকাবাঁকি বেঁকে যাবে না আর কি। তো এটাকেই বলছে হচ্ছে পাতলা লেন্সের আলোককেন্দ্র। এবার দেখো, যেটা 29 নম্বরের প্রশ্ন যে পাতলা লেন্স কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো লেন্সের বেধ যদি লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে ওই লেন্সকে পাতলা লেন্স বলা হয়। তো এবার দেখো, যেটা 30 নম্বরের প্রশ্ন আছে যে অভিসারী লেন্স কোন লেন্সকে বলা হয়। তো এটার অ্যান্সারটা হচ্ছে উত্তর লেন্সকে কী লেন্স বলা হয়? অভিসারী লেন্স। 31 নম্বরের প্রশ্ন যে অপসারী লেন্স কাকে বলা হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অবতল লেন্সকে। এবার দেখো, যেটা 32 নম্বরের যে লেন্সের ফোকাস দূরত্ব কার উপর নির্ভর করে, ঠিক আছে? তো এটার হচ্ছে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আলোর বর্ণ, লেন্সের মাধ্যম আর পারিপার্শ্বিক মাধ্যমের উপর। এবার দেখো, যেটা 33 নম্বরের প্রশ্ন যে রৈখিক বিবর্ধন কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ রৈখিক বিবর্ধনকে যদি আমরা এম ধরি তাহলে সেটা পাবো এম সমান সমান উপরে হয়ে যাবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, আর সেটাকে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, যেটা 34 নম্বরের প্রশ্ন যে সরল ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরা কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আলোকীয় যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মে কোনো বস্তুর স্থায়ী সদ্বিম্ব গঠন করা যায় তাকে সরল ক্যামেরা বলে। মানে আমরা যে বস্তুটা দেখব সেটার হচ্ছে স্থায়ী সদ্বিম্ব গঠন করতে হবে কোনো যন্ত্রের মধ্যে, সেটাই হচ্ছে সরল ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরা। এবার দেখো, যেটা 35 নম্বরের প্রশ্ন যে চোখের ত্রুটি কত প্রকারের ও কি কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 4 প্রকারের। তবে আমাদের মানে ক্লাস 10-এ যেটা ফিজিক্যাল সায়েন্সের বই আছে সেখানে শুধুমাত্র দুটো সম্বন্ধে আলোচনা করেছে এবং দুটাই আছে সিলেবাসে, ভৌতবিজ্ঞানের সিলেবাসটার মধ্যে। তো দেখো কী কী আছে, যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এটা হচ্ছে দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবে। আর স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, এটা হচ্ছে কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় আর দূরের জিনিস দেখতে পাবে না, ব্যতিক্রম আর কি ওটা। এবার দেখো, যেটা 36 নম্বরের প্রশ্ন আছে যে দীর্ঘদৃষ্টির প্রতিকার। দীর্ঘদৃষ্টি যদি হয়ে থাকে কোনো ব্যক্তির তাহলে কিভাবে সেটা দূর করতে পারবে, সেটা হচ্ছে দেখো উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। আর তারপরে দেখো যে নিচে আছে যে স্বল্প দৃষ্টির প্রতিকার, কারো যদি স্বল্প দৃষ্টি হয়ে থাকে তাহলে কিভাবে সেটার প্রতিকার করবে, সেটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে। তো এবার দেখো, যেটা 37 নম্বরের প্রশ্ন যে মানুষের চোখ ও ফটোগ্রাফিক ক্যামেরার মধ্যে পার্থক্য। তো এরকম প্রশ্ন আসে না পরীক্ষা, বেসিক্যালি তাও জেনে রাখাটা ভালো। তো দেখো, বিষয় একদিকে মানুষের চোখ আর ফটোগ্রাফিক ক্যামেরা। তো এর অ্যান্সারে প্রতিবিম্ব, স্থায়ী প্রতিবিম্ব গঠিত হয় না, আর ফটোগ্রাফিক ক্যামেরা হচ্ছে স্থায়ী প্রতিবিম্ব গঠিত হয়। আর দৃষ্টিক্ষেত্র দেখো, মানুষের দৃষ্টিক্ষেত্র প্রায় অনেকটা, প্রায় 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি। আর ফটোগ্রাফিক ক্যামেরার দৃষ্টিক্ষেত্র খুব কম হয়, প্রায় 60 ডিগ্রির মতো। এবার দেখো, যেটা আলোর বিচ্ছুরণ আছে, মানে আলোর পার্টটারি, সেটা আর কি করাচ্ছে। যেটা 38 নম্বরের প্রশ্ন যে আলোর বিচ্ছুরণ কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। তো এরপরে দেখো, যেটা 39 নম্বরের প্রশ্ন যে ক্রমহ্রাসমান চ্যুতি অনুযায়ী রঙিন বর্ণগুলি কি কি আর কি হবে। তো এটা হচ্ছে বেনি, আশোকলা। বে দিয়ে আমরা জানি হচ্ছে বেগুনি, নি দিয়ে হচ্ছে নীল, আ দিয়ে আকাশি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, লা দিয়ে লাল। ঠিক আছে, এর মানে হচ্ছে যদি এটা তো হচ্ছে প্রিজম।
প্রিজমের মধ্যে যদি কোনো সাদা আলোক রশ্মি যায়, ঠিক আছে, তাহলে তার যে বর্ণগুলো সৃষ্টি হবে সেটার ক্রম মানে নিচ থেকে আলোচনা করছে আর কি। যে প্রথমে কি আসবে বেগুনি, এই যে বেনি, ঠিক আছে, বেগুনি, তারপরে আসবে নীল, এরকম করতে করতে সবার লাস্ট উপরে যেটা আসবে চ্যুতি হয়ে সেটা হচ্ছে লাল, ঠিক আছে, এটা হচ্ছে বেনি আসো কালার। এবার যেটা 40 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় কিন্তু কাচের স্ল্যাবে হয় না কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো যে কাচের স্ল্যাবটা যে আছে এটা দুটো প্রিজম দিয়ে তৈরি আর কি। তো এদিক দিয়ে যখন আসবে তখন বিচ্ছুরণ হবে, আবার যখন এটা আবার ব্যাক করে চলে যাবে, ঠিক আছে, তখন আর ওই বিচ্ছুরণটাও আবার সেমভাবে বেরিয়ে যাবে। তার মানে আসলো সাদা, বিচ্ছুরিত হলো, আবার বিচ্ছুরিত হওয়ার পর আবার সাদাই বেরিয়ে যাবে আলোক রশ্মিটা। কীভাবে সেটা দেখো, এখানে আলোচনা করা হয়েছে যে কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে অবস্থান করে। একটি প্রিজমে সাদা আলোকরশ্মি 7টি বর্ণে বিশ্লিষ্ট হয় এবং দ্বিতীয় প্রিজমে এই 7টি বর্ণ পুনর্যোজিত হয়, তাই কাচের স্ল্যাবে বিচ্ছুরণ হয় না, মানে সাদা আলোর কোনো বিচ্ছুরণ হয় না। এরপরে যেটা প্রশ্ন দেখো 41 নম্বরের, কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো এবার দেখো যেটা 42 নম্বরের প্রশ্ন, যে কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বেগুনি বর্ণের আলোর, মানে বেগুনি বর্ণের আলোটা সবচেয়ে বেশি বেঁকে যায়, তাই না? তো এটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এবার 43 নম্বরের প্রশ্ন দেখো যে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। আমরা জানি ভি সমান সমান এন ল্যামডা। ভি মানে হচ্ছে বেগ, এন মানে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো যেটা 44 নম্বরের প্রশ্ন আছে যে আলোর বেগ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা জানি যে প্রতিসরাঙ্ক সমান সমান আর কি, এটা যাই হোক, ভি সমান সমান লেখা আছে সি বাই মিউ, মানে ভি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। এবার নিচে পয়েন্ট করা আছে, দেখো যে লাল আলোর বেগ বেশি তাই প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, আবার দেখো বেগুনি আলোর বেগ বেশি কম তাই প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। এবার যেটা 45 নম্বরের প্রশ্ন, যে মানুষের দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4000, মানে 40,000 অ্যাংস্ট্রম থেকে 80,000 অ্যাংস্ট্রমের মধ্যে যে বর্ণগুলো থাকবে সেগুলো হচ্ছে মানুষের দৃশ্যমান বর্ণালী আর কি। মৌলিক বর্ণ কি কি? তো RGB লেখা আছে, যে মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল আর সবুজ। লাল, নীল, সবুজ যে বর্ণ আছে এই তিনটা বর্ণকে হচ্ছে মৌলিক বর্ণ বলা হয়। কারণ কি বলতো, এই তিনটা বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে আমরা যে কোনো বর্ণ সৃষ্টি করতে পারি, এই জন্য এই তিনটা বর্ণকে কী বলা হয়? মৌলিক বর্ণ। এরপরে যেটা 47 নম্বরের প্রশ্ন, যে পরিপূরক বর্ণ কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মেশালে সাদা বর্ণ পাওয়া যায় তাদের হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ বলা হয়। যেরকম হচ্ছে উদাহরণ হিসেবে নীল ও হলুদ, এরা হচ্ছে পরিপূরক বর্ণ, মানে নীল আর হলুদ যদি নির্দিষ্ট পরিমাণে মেশানো যায় আর কি, নির্দিষ্ট উপযুক্ত পরিমাণে, তাহলে দেখবে সাদা কালার সৃষ্টি হবে। এরপরে দেখো যেটা 48 নম্বরের প্রশ্ন, যে সাদা কাপড়ে নীল দেওয়ার কারণ কি? লেখো ওটাই। তো দেখো সাদা কাপড় যে আছে ওখানে নীল রং দেওয়া হয়, কারণটা কি? দেখো বলছে যে জলে আয়রনের যৌগ বেশি থাকলে সাদা কাপড় কাচার পর হলদে হয়ে যায়, হলদে দেখায়। যেহেতু হলুদ ও নীল পরস্পরের পরিপূরক বর্ণ তাই কাচার পর নীল জলে ডোবালে কাপড় ধবধবে সাদা হয়ে যায়। মানে আয়রন থাকলে সেটা সাদা কাপড়টা কী হয়ে যাবে? হলুদ, আর আমরা কি দিচ্ছি? নীল। আমরা জানি নীল আর হলুদ হচ্ছে পরিপূরক বর্ণ, এই জন্য এটা হচ্ছে পুরোপুরি সাদা, আরও ধবধবে সাদা দেখাবে। যদি আয়রনও ধরে যায় তাও সাদা ধবধব দেখাবে আর কি, এই জন্যই। তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।